দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। চলে যাব পুরো খবরে। একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিষয়ে বিএনপি সহ সব দল একমত। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এসসিসি গঠনের প্রস্তাব থেকে ঐকমত্য কমিশন সরে এসেছে, এমনটি জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এর মাধ্যমে নির্বাহী বিভাগের ক্ষমতা কমবে, রাষ্ট্র এবং সরকার পরিচালনা কঠিন হবে। আর রাষ্ট্রের মূলনীতি কী হবে তা নিয়ে বৈঠকে এখনো পর্যন্ত একমতে আসতে পারেনি রাজনৈতিক সব দলগুলো। রাষ্ট্রের ক্ষমতা কাঠামোতে ভারসাম্য আনতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠনের প্রস্তাব করেছিল সংবিধান সংস্কার কমিশন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের কয়েক দফা বৈঠকের পর জানা গেল, প্রতিষ্ঠানটির নাম ও কাঠামোতে পরিবর্তন আনতে চায় কমিশন। নতুন নামকরণ করা হয়েছে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। এতে সদস্য থাকবেন প্রধানমন্ত্রী, সংসদের নিম্ন ও উচ্চ কক্ষের স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্য দলগুলোর পক্ষ থেকে একজন এবং রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি মনোনীত একজন প্রতিনিধি। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকে পরিবর্তনের এই বিষয়টি তুলে ধরেন কমিশন সভাপতি আলী রিয়াজ। তবে এই প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। তারা মনে করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জন্য যে বিদ্যমান আইন আছে তার সংশোধন করা যেতে পারে। শুধুমাত্র নির্বাহী বিভাগকে ক্ষমতা কমিয়ে নির্বাহী বিভাগের ক্ষমতাকে সব জায়গায় কার্টেল করে একটা সুষ্ঠু সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা কখনো সম্ভব হয় না। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। গণতান্ত্রিক পরিবেশকে নিশ্চিত করতে বিএনপি এবং সমমনা দল যেগুলো আছে তারা যেন এনসিসির বিষয়ে, অর্থাৎ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটির বিষয়ে তারা যেন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেন, এটা আমরা তাদের কাছে আহ্বান রাখতে চাই। একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ 10 বছরের জন্য প্রধানমন্ত্রী হতে পারবেন, এমন একটি প্রস্তাবনায়ও একমত হয়েছে বৈঠকে অংশ নেয়া অধিকাংশ রাজনৈতিক দল। 2 টার্ম নয়, ম্যাক্সিমাম 10 বছর ইন দ্য হোল লাইফ টাইম। জীবনে 10 বছরের বেশি আর হইতে পারবে না। এটা ট্রাম্প 2টা হইতে পারে, পার্লামেন্ট যদি মাঝপথে ভেঙে যায় তাহলে এটা 3টা হইতে পারে। সাংবিধানিক পদের নিয়োগ কোনোভাবে এটা প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে এটা থাকা উচিত না, কারণ আমরা এখানে দল নিরপেক্ষ, যোগ্য, অভিজ্ঞ, প্রজ্ঞাবান ব্যক্তিবর্গকে আমরা দেখতে চাই। সংবিধানের মূলনীতি নির্ধারণ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই মূলনীতির স্থলে প্রস্তাবিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র এই মূলনীতির বিরোধিতা করেছে কয়েকটি বাম দল। একটাতে আমরা একমত হতে পারি নাই, সেটা হচ্ছে মূলনীতির ব্যাপারে। ফলে আমি একটু অভিমান করে বলেছি যে আমাদের মূলনীতিতে একটা জিনিস স্থাপন করা যেতে পারে, যে আমরা কখনোই জাতীয় স্বার্থে একমত হতে পারবো না। এর আগে বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐকমত প্রতিষ্ঠায় জাতীয় স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমি বারবার বলেছি যে আপনার সকলকে খানিকটা ছাড় দিতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। তার বিরুদ্ধে অভিযোগ, আমি আর ডামি এই নির্বাচনের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করেছেন তিনি। প্রহসনের নির্বাচনের কারিগর এই সাবেক সিইসিকে কাল আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ। 2024 সালের 7 জানুয়ারিতে বিএনপি ও সমমনাদের বর্জনে দ্বাদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক দেখাতে শরিক ও বিরোধী দল জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হয় ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে দলের বিদ্রোহীদের। এই নির্বাচনের নাম হয় আমি আর ডামি নির্বাচন। সেই ভোটের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আউয়াল। পার পেলেন না কথিত আমি আর ডামি নির্বাচনের কারিগর কাজী হাবিবুল আউয়াল। বুধবার রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে জানানো হয়, প্রহসনের নির্বাচনের কুশীলব হিসেবে বিএনপির মামলায় তাকে গ্রেফতার করা হয়। সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা,
এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়, যে মামলার সে 20 নম্বর আসামি। আজ দুপুর 1টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হন কথিত রাতের ভোটের কারিগর সাবেক সিইসি KM নুরুল হুদা। সেখানে তিনি মব জাস্টিসের শিকার হন। পরে আদালত তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার আরেক আসামি বিনা ভোটের সংসদের কারিগর কাজী রকিবউদ্দিন আহমেদ এখনো পলাতক। পুলিশ বলছে বিতর্কিত নির্বাচন আয়োজনের সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করা হবে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, বিডিআর হত্যাকাণ্ড ছিল দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল, যেখানে তৎকালীন রাজনৈতিক নেতাদের বিভিন্ন মাত্রায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনের চরম অবহেলা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বুধবার ব্রিফিংয়ে এই কমিশন এসব কথাই জানিয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ড। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলে এই ঘটনা। সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষাকারী বাহিনী বিডিআর এর নাম বদলে যায় বিজিবি। পরিবর্তন আসে পোশাকেও। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তের দাবি জোরালো হয়। বিষয়টি আদালতেও গড়ায়। পরে গত বছর ডিসেম্বরে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার, যার নেতৃত্বে আছেন বিডিআর এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান। বুধবার সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বলেন, রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে কালক্ষেপণ, সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকার কারণেই সেদিন অপরাধগুলো সংগঠিত হয়েছে। পুরো ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। 1, 2 নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে। বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে বিদেশি সংশ্লিষ্টতা নিয়ে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়ার কথাও জানান কমিশনের সভাপতি। এই পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত এইরকম তথ্য আমরা পেয়েছি। এর 2 জন পালিয়ে থাকা রাজনীতিবিদ, তারা ওয়েবসাইটের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন। 50-এর অধিক ব্যক্তির সাক্ষ্য গ্রহণ এখনো বাকি আছে। এছাড়া কিছু সংখ্যক ব্যক্তির পুনঃসাক্ষ্য গ্রহণেরও প্রয়োজন হবে। এ পর্যন্ত 8 জন রাজনৈতিক নেতার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, যাদের মধ্যে 3 জন কারাগার থেকে, 3 জন উপস্থিত হয়ে এবং 2 জন বিদেশে পলাতক অবস্থায় ইমেইলের মাধ্যমে সাক্ষ্য দিয়েছেন। আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানক ইতিমধ্যে চিঠির মাধ্যমে লিখিত বক্তব্য দিয়েছেন। তাদের কর্মকর্তা, তাদের শুধু হেড নয়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। পরিবেশ রক্ষায় সরকারি অফিস আদালতে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য বর্জনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, আর পাশাপাশি দেশের জনগণকেও তা বর্জনের আহ্বান জানিয়েছেন। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অনুষ্ঠান হয়। পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পরিবেশ ও জলবায়ু ইস্যুতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিকের দূষণ রোধে জেগে উঠতে হবে, সমাধান করতে হবে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। কাজেই আমাদের আর দেরি করার সময় নেই। আমাদের এখনই জেগে উঠতে হবে যে এই সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নাই। প্রধান উপদেষ্টা বলেন, যুদ্ধ বিগ্রহ সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সাথে তাল না মিলিয়ে উল্টো পথে চলছে মানুষ। অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিয়েছে, এই কথা উল্লেখ করে তিনি বলেন, সেটি বাস্তবায়ন করলে বন্যপ্রাণী ফিরে আসবে বনে। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে
একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন, সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে। অধ্যাপক ইউনুস বলেন, নতুন প্রজন্ম দূষণমুক্ত শহর দেখতে পারবে, যেমন তরুণ প্রজন্মের অসীম শক্তি জুলাইয়ে দেখেছে। জলবায়ু মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এবারে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। যুদ্ধবিরতির পর মোসাদের গুপ্তচরদের ধরতে পুরো ইরান জুড়ে চলছে চিরুনি অভিযান। গুপ্তচর বৃত্তির অভিযোগে 700-রও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 3 জনের। এরই মধ্যে IAEA এর সাথে সহযোগিতা চুক্তি স্থগিতের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আবহ। মোসাদের গোপন তৎপরতায় নড়েচড়ে বসেছে ইরান। গুপ্তচর শনাক্তে দেশ জুড়ে চলছে চিরুনি অভিযান। সরকারি সূত্র জানায়, এখন পর্যন্ত অন্তত 7 শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের অনেকে গুরুত্বপূর্ণ সামরিক বা পারমাণবিক স্থাপনার তথ্য পাচার করেছিলেন বলে দাবি নিরাপত্তা বিভাগের। তাদের মধ্যে দোষী সাব্যস্ত হয় 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। এ নিয়ে গত 10 দিনে মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর করল খামেনির দেশ। এদিকে ইরানের পরমাণু প্ল্যান্ট পর্যবেক্ষণে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছে IAEA। তবে তা না করে উল্টো IAEA এর সঙ্গে চলমান সহযোগিতা চুক্তি স্থগিতের প্রস্তাব পাশ করেছে ইরানের পার্লামেন্ট। এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, IAEA এর চুক্তি স্থগিত হলে ইরানের পরমাণু কর্মসূচির ওপর আর কোনো বৈশ্বিক নজরদারি থাকবে না। আফরিন মৌ, নিউজ 24। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সাফল্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংসের দাবি করছেন, অন্যদিকে সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন বলছে ভিন্ন এক কথা। তথ্য পাওয়া গেছে অক্ষতই রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো। যদিও এই তথ্য ফাঁসকে মার্কিন প্রেসিডেন্টকে খাটো করার চেষ্টা বলে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। আর গোয়েন্দা রিপোর্ট এবং প্রশাসনের পাল্টাপাল্টি অবস্থানে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে ধ্বংসের লক্ষ্যেই চালানো হয়েছিল এ হামলা। ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বিধ্বংসী বোমা দিয়ে আঘাত হানে যুক্তরাষ্ট্র, যেগুলো বিস্ফোরিত হওয়ার আগে 18 মিটার কংক্রিট অথবা 61 মিটার মাটি ভেদ করতে সক্ষম। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে CNN। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ও সেন্ট্রাল কমান্ডের প্রাথমিক মূল্যায়ন বলছে, বাংকার বিধ্বংসী বোমা দিয়ে আঘাত হানার পরও ইরানের পারমাণবিক স্থাপনায় থাকা সেন্ট্রিফিউজগুলো অক্ষত। কার্যক্রম শুধুমাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তবে হোয়াইট হাউস এই গোয়েন্দা প্রতিবেদনকে ভিত্তিহীন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপমান করার চেষ্টা বলে অভিহিত করেছে। ট্রুথ সোশ্যালে তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট। এই তথ্য ফাঁসকে রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে 12 দিনের যুদ্ধ শেষে ইরান ও ইসরায়েল উভয়ই নিজেদের বিজয় দাবি করেছে। তেহরানে এই উপলক্ষে উদযাপন করছে ইরানিরা। ইরানের সাথে সংঘাতে ইসরায়েলের ঐতিহাসিক বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে, এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিবির আমিন, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। বর্তমানে কমিশনে আস্থা রাখতে চায় জামাত, তবে জাতীয় নির্বাচনের আগে চায় স্থানীয় নির্বাচন। নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পর বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
আর প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রে পোস্টাল ভোট কিংবা অনলাইন ভোট দুইটি পদ্ধতিকে অগ্রাধিকার দিয়েছে জামাত। মঙ্গলবার রাতে দাঁড়িপাল্লা প্রতীক সহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশ নিতে আর কোনো বাধা নেই দলটির। নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পর বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল। সেখানে তারা নির্বাচন অংশগ্রহণমূলক করতে একাধিক প্রস্তাব তুলে ধরেন। বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ বলেন, আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ হয়েছে অন্যায়ভাবে রাজনৈতিক কারণে জামায়াতের নিবন্ধন ও প্রতীক বাতিল করেছিল আওয়ামী লীগ। এ সময় স্থানীয় সরকার নির্বাচন ও নির্দলীয় সরকারের অধীনে করার প্রস্তাব দেন তিনি। দাবি জানান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। এটা এবারের জন্য, ভবিষ্যতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ফর্মে নিরপেক্ষ নির্দলীয় সরকার আসবে তার অধীনে করা। বৈঠক শেষে জানানো হয়, পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের আনুষ্ঠানিকভাবে দাবি তুলেছে জামায়াত। প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রে পোস্টাল ভোট বা অনলাইন ভোট দুটি পদ্ধতিকেই অগ্রাধিকার দিচ্ছে জামায়াত। পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, ম্যাক্সিমাম ভোটারদের ভোটের প্রতিফলন ঘটবে। কারণ এখানে দলীয় নমিনেশন যে বাণিজ্য হয় এটাও বন্ধ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি, এই পদ্ধতিটা যেন বাংলাদেশে চালু করা হয়। একই দিন দুপুরে আসন্ন জাতীয় নির্বাচনে বিগত 1986 সাল থেকে 2001 সাল পর্যন্ত নির্বাচনী আসন পুনর্বহালের দাবিতে সিএসসির সাথে বৈঠক করেছে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিনিধিরা। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। এসআই সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় কেএমপি সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র দলের নেতাকর্মীরা। আর এরপর খানজাহান আলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা। বিস্তারিত দেখুন টেস্ট রিপোর্টে। জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশের এসআই সুকান্তকে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় খুলনায় কেএমপি সদর দফতর ঘেরাও করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার দুপুর থেকে তারা কেএমপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে দুপুর 3:30টার দিকে কেএমপির প্রধান ফটক তালাবদ্ধ করে দেয় ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ফলে আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। টাইম দিয়েছিল আমাদের সাথে এসে কথা বলবে, আসেনি। তারপরে আমরা মেন গেট তালা মেরে দিয়েছি। এখন দেখি সে কি করে। সে যতক্ষণ না রাস্তায় এসে আমাদের সম্মুখে দাঁড়িয়ে এই সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করবে ততক্ষণ আমরা এখান থেকে যাব না। তাকে কেন পালিয়ে যেতে সহযোগিতা করা হলো? কার আদেশে, কার হুকুমে পুলিশ কমিশনার তাকে ছেড়ে দিলেন? যতক্ষণ পর্যন্ত এসআই সুকান্তকে পুনরায় গ্রেফতার ও তাকে ছেড়ে দেওয়ার ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা পুলিশ কমিশনার না দেবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। খুলনার মতো এরকম একটা জায়গায় এরকম পুলিশ কমিশনার আমাদের দরকার নাই যে একটা আসামিকে ধরে রাখতে পারে না। 24 ঘন্টার মধ্যে তার পদত্যাগ না হলে আমরা এই কর্মসূচিটিকে আরো বেগবান করবো এবং আমরা আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো। সে যদি কেএমপিতে থাকাকালীন সময়ে কারো উপরে অত্যাচার করে থাকে, জুলুম করে থাকে, অথবা বেআইনি কোনো কার্যক্রমে ইনভলভ হয়ে থাকে, সেটার দায় তাকে নিতে হবে। এখন সেটার জন্য যদি সেটা কিন্তু প্রুভ করার বিষয় আছে। এর আগে মঙ্গলবার বিকেলে খানজাহান আলী থানা এলাকা থেকে স্থানীয়রা এসআই সুকান্তকে পুলিশের হাতে তুলে দেয়। তিনি বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। তার নামে খুলনা সদর থানায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গত 12 ডিসেম্বর মামলা দায়ের করা হয়। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি। ফিরছি আর খবর নিয়ে, সাথে থাকবেন। স্বাগত আর একবার। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে 10 আগস্ট পর্যন্ত। এই বছর মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। আর এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 10,55,500
94 জন, মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থী 86,040 জন এবং কারিগরি বোর্ডের শিক্ষার্থী 1,09,477 জন। দেশব্যাপী 2,797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় নকল ও প্রশ্ন ফাঁস রোধে দেশের সব কোচিং সেন্টারে 15 আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। অর্থ বাণিজ্য সংবাদ। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে আওয়ামী আমলে সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন রয়েছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি অচলাবস্থা নিরসনে আগামীকাল বৃহস্পতিবার আন্দোলনকারীদের আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করে আগামী 28 তারিখে মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মে মাসে এনবিআর 2 ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে 2টি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে কলম বিরতি সহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। বুধবার দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত কর্মসূচি পালন শেষে 28 তারিখে মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হয়। এনবিআর এর চলমান এই আন্দোলনে আওয়ামী আমলের ব্যবসায়ীদের ইন্ধন আছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর তিনি কথা বলেন। অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার আন্দোলনকারীদের আলোচনার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। সরকারি কর্মচারী ভিতরে আপনার অনেক রকম বিষয় আছে, ডিসক্রিপেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি না, তাই না? অর্থাৎ এখানে বেশিরভাগ আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী তারাই কিন্তু বেনিফিট, ভালো যারা লেভেল প্লেইং ফিল্ড তারা কিন্তু ওদের ধারে কাছে যেতে পারছে না। এর যে স্বার্থ আছে, না হলে হঠাৎ করে ওরা ওদের ক্যারিয়ার টেরিয়ার নিয়ে এত চলে গেল, অন্যায় যদি কিছু ইসে না থাকে, এটা না আমার অনুমান। তবে সরকারের এই আলোচনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আমাদের বিগত আলোচনার অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। এত বড় কর্মসূচির পেছনে কোন গোষ্ঠীর ইন্ধন খোঁজার প্রয়াস মাঠ পর্যায়ের প্রকৃত তথ্য না পাওয়ার কারণে ঘটেছে বলে আমাদের প্রতীয়মান হয়। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের মধ্যেই নেতৃত্বে থাকা 5 কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়ার পর অচলাবস্থায় তৈরি হয় এনবিআর কার্যালয়। শানাজি আসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।